প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব হেড নেক ক্যান্সার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার আব্দুস সাত্তার 1969 সালের অক্টোবরে জন্মগ্রহণ করেন চট্টগ্রাম জেলায়। তিনি 1995 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা আজকে আলোচনা করব হেড নেক ক্যান্সার নিয়ে। অতি সম্প্রতি এই মাত্র 3 দিন আগে পালিত হয়ে গেল বিশ্ব হেড নেক ক্যান্সার দিবস, এবং এই উপলক্ষে বাংলাদেশেও বিভিন্ন রকমের জনসচেতনতা তৈরির জন্য র্যালি, আলোচনা, বিভিন্ন রকমের অনুষ্ঠান ছিল। আপনি শুরুতে একটু বলবেন কি যে হেড নেক ক্যান্সার দিবসের এই বিষয়ের প্রতিপাদ্য বিষয় কি ছিল, অর্থাৎ মূল ফোকাল পয়েন্ট কি ছিল? গত 27শে জুলাই পালিত হলো বিশ্ব হেড নেক ক্যান্সার দিবস। আসলে এটি ছিল দ্বিতীয় বিশ্ব হেড নেক ক্যান্সার দিবস। এই দিবসটি শুরু হয় 2014 সালের 27শে জুলাই আমেরিকার নিউ ইয়র্কের একটা শতবর্ষ পূর্তি হেড নেক ক্যান্সারের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যান্সার হসপিটালের শতবর্ষ পূর্তি উপলক্ষে তারা এই দিন একটা অনুষ্ঠান আয়োজন করে। সারা বিশ্ব থেকে বিশ্বের 51টি দেশ থেকে এই দেশ এখানে ডেলিগেট ছিল। সেখানে এই দিনকে বিশ্ব হেড নেক ক্যান্সার দিবস হিসেবে ঘোষণা করা হয়। গত বছর গেল প্রথম বিশ্ব হেড নেক ক্যান্সার দিবস, এবছর হলো দ্বিতীয় হেড নেক ক্যান্সার দিবস। এবার প্রতিপাদ্য বিষয় কি ছিল, কিসের উপরে গুরুত্ব দেওয়া হলো? এবার গুরুত্ব দেওয়া হয়েছে প্রাথমিক অবস্থায় হেড নেক ক্যান্সার যাতে ধরা যায় এবং বর্তমান যে চিকিৎসা ধারা হেড নেক ক্যান্সারের সেটি যাতে বাস্তবায়ন অথবা ইমপ্লিমেন্ট করা যায়, এই দুটো বিষয়ের উপর এবার জোর দেওয়া হয়েছে। আর্লি ডিটেকশন বা প্রাথমিক অবস্থায় নির্ণয়ই আমাদের এখন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় এটি। প্রাথমিক অবস্থায় এই ক্যান্সার ধরা সাথে রোগীর বেঁচে থাকার সাথে একটা বিশাল সম্পর্ক রয়েছে, চিকিৎসা খরচের সাথে বিশাল সম্পর্ক রয়েছে, রোগীর চিকিৎসা পরবর্তী যে কোয়ালিটি অফ লাইফ তার সাথে একটা বিশাল সম্পর্ক রয়েছে। সে বিষয়ে আমরা শুনবো। তো শুরুতে একটু ধারণা পেতে চাই, হেড নেক ক্যান্সার বলতে কোন অংশের বা কোন ধরনের কোন ক্যান্সারকে বুঝিয়ে থাকেন? সাধারণত হেড নেক ক্যান্সার বলতে নাক, মুখ, মুখের ভিতরে যে খাদ্যনালী, শ্বাসনালী, থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার, আমাদের শরীরে যে 3 জোড়া বড় লালাগ্রন্থি আছে এবং অসংখ্য ছোট লালাগ্রন্থি আছে, এইগুলার থেকে উৎপন্ন হয় যে সমস্ত ক্যান্সার, এগুলাকে সাধারণত কম্বাইনলি হেড নেক ক্যান্সার বলে। অর্থাৎ গলা বা নেক আর হেড, মুখমণ্ডল, পুরো এরিয়া জুড়ে এই অংশের মধ্যে যে ধরনের ক্যান্সার হয় সেগুলোকে আমরা বলছি হেড নেক ক্যান্সার বলা হয়। হেড নেক ক্যান্সারের বিভিন্ন ধরনের, ধরেন এরকম একটা ক্যান্সার হলো, তার চিকিৎসার প্রশ্নে রোগীদের একটু বোঝা দরকার। সাধারণত বিভিন্ন রোগের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ডিসিপ্লিন বা বিষয়ের বা বিভাগের একটা ভূমিকা থাকে চিকিৎসায়। কোন কোন ডিসিপ্লিন এতে ইনভলভ থাকে চিকিৎসায়? এই ক্যান্সার বিশ্বব্যাপী 4 ধরনের, 4 বলা ঠিক না, 5 মানে ব্রডলি 5 ধরনের চিকিৎসকরা ইনভলভ থাকেন। একটা হলো নাক কান গলা বিশেষজ্ঞরা, নাম্বার 2 হলো জেনারেল সার্জারির বিশেষজ্ঞরা, নাম্বার 3 হলো ম্যাক্সিলোফেশিয়াল, যেটা হলো ডেন্টাল ডিপার্টমেন্টের একটা স্পেশালিটি, তারা প্লাস্টিক সার্জারির স্পেশালিস্ট, রিকনস্ট্রাকশনের জন্য ওনারা, তারপর হলো অনকোলজিস্ট, মেডিকেল অ্যান্ড রেডিও থেরাপি যারা দেয়, আর
এরা কমনলি ইনভলভ থাকতে পারেন। এর বাইরেও রিহ্যাবিলিটেশন, এন্ডোক্রাইনোলজিস্ট, রিহ্যাবিলিটেশন, সাইকোলজিক্যাল কাউন্সিলিং, নানান প্রয়োজন মতো আমরা ইনভলভ করতে পারি। বিভিন্ন সাব স্পেশালিটির পার্সোনালগণ ইনভলভ থাকেন, যত যেখানে যার প্রয়োজন সেখানে তার ভূমিকা থাকলে বেটার আউটকাম। স্যার, হেড নেক ক্যান্সারের একজন মানুষ যে আক্রান্ত হচ্ছে, নিশ্চয়ই এর পেছনে সুনির্দিষ্ট কারণ না থাকলেও ঝুঁকি বাড়িয়ে দেয় এরকম কিছু কারণ তো আছে। সেই কারণগুলি কি? সেই কারণগুলো প্রধানত ধূমপান, বিভিন্ন ধরনের ধূমপান। মুখে আমাদের দেশে সাধারণত যেটা গ্রামের মানুষ পান, জর্দা সহ মুখে নিয়ে ঘুমায়। কন্ট্রাক্টে যে ধূমপানের যে দ্রব্য লাগে সেখান থেকে মুখগহ্বরে, আমাদের এই সাবকন্টিনেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সাবকন্টিনেন্টে এই ধরনের ধূমপানের কারণে মুখগহ্বরের ক্যান্সার বেশি হচ্ছে। ধূমপান একটা, আর স্মোকলেস টোবাকো বা চিবিয়ে খাওয়ার যে চুইং টোবাকো, সেটার মধ্যে ইনভলভ। আমাদের দেশে বিশেষ করে এটা একটা গ্রামের যারা আমাদের মানুষ আছেন তারা এই প্র্যাকটিসটা করেন। দ্বিতীয়ত স্মোকিং, তৃতীয়ত হলো অ্যালকোহল। অ্যালকোহল আমাদের দেশে অতটা ব্যাপ্তি না হলেও এটা একটা অন্যতম কারণ, বিদেশে এটা অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এই দুটোর মধ্যে আবার একটা রিলেশন আছে। স্মোকিং এবং অ্যালকোহল যদি কেউ একসাথে গ্রহণ করে তার যোগফল কিন্তু বলে যে মাল্টিপ্লিকেটিভ। এর অর্থ হলো 2 আর 2 যদি আমরা যোগ করি, এটা আর হলে 2 আর 5 যদি যোগ করি হয় 7, কিন্তু এটা মাল্টিপ্লিকেটিভ। এর মানে হলো 5 আর 2 গুণ দিয়ে যেটা হবে সেটাই হবে এর রেজাল্ট। দ্যাট মিনস এর ঝুঁকিটা অনেক বেড়ে যায়। তার মানে হলো কেউ যদি এই ঝুঁকির একটি বিষয়ে অভ্যস্ত থাকেন, তার যে ঝুঁকি একই সঙ্গে দুইটা হলে দুইটার যে ঝুঁকি সেটার তুলনায় আরো বেড়ে যায়, ফলে তার ক্ষতির বৃদ্ধি হচ্ছে অনেক। একজন মানুষ, আপনি তৃতীয়ত কিছু ভাইরাসকে এই হেড নেক ক্যান্সারের কারণ হিসেবে আজকাল এস্টাবলিশড হয়েছে। যেমন নেজোফেরিংসে ইপিস্টিন বার ভাইরাস নামে একটা ভাইরাস বলা হয়। মুখগহ্বরের ক্যান্সারের জন্য হিউম্যান পেপিলোমা ভাইরাসকে আজকাল খুব গুরুত্বের সঙ্গে চিন্তা করা হচ্ছে। আপনি শুরুতে বলছিলেন যে এবং এইবারের এই বিশ্ব হেড নেক ক্যান্সার দিবসের মূল থিমের মধ্যে একটা বিষয় ছিল আর্লি ডিটেকশন, অর্থাৎ শুরুতেই রোগ ধরতে হবে। তার অনেক ভালো দিক আছে। আর্লি ডিটেকশন হলে আমাদের সুবিধা কি সেটি যদি একটু বলেন, এবং আর্লি ডিটেকশনের জন্য আমাদের রোগীদের লক্ষণ জানাটা গুরুত্বপূর্ণ। কি ধরনের সমস্যা দেখলে তার মনে হতে পারে যে আমি কি হেড নেক ক্যান্সারে আক্রান্ত হলাম কিনা বা আমার চিকিৎসকের কাছে যাওয়া উচিত কিনা? শরীরের অন্যান্য জায়গার যে ক্যান্সার তার সাথে হেড নেক ক্যান্সারের মধ্যে একটা বড় পার্থক্য হলো এই জায়গার যে ক্যান্সারগুলো সেগুলো খুব সহজেই দেখা যায় অথবা বোঝা যায়, অথবা খুব প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে। এর লক্ষণের মধ্যে হলো, প্রথমে যদি আমি উপর থেকে আসি, নাকে যদি বা সাইনাসে যদি কোনো ক্যান্সার হয় তাহলে একজন মানুষের নাকের থেকে রক্ত, অস্বাভাবিক রক্ত অথবা রক্ত মিশ্রিত শ্লেষ্মা পড়তে পারে। তার দাঁত লুজ হয়ে যেতে পারে, দাঁত পড়তে পারে। মুখগহ্বরে যদি ধরি সেখানে ক্ষত হতে পারে, যেই ক্ষত 2 সপ্তাহ বা ততোধিক সময় এটা শুকাচ্ছে না, বরং বাড়তেছে, কোনো ওষুধের রেসপন্স করছে না। তার পিছনে যদি যাই, যদি খাদ্যনালী ধরি তাহলে তার খাইতে কষ্ট হবে, ঢুকিলতে কষ্ট হবে। শ্বাসনালী যদি ধরি তাহলে তার নিঃশ্বাসের কষ্ট হবে, তারও আগে তার কণ্ঠস্বরের পরিবর্তন হবে, সুনির্দিষ্ট কণ্ঠস্বরের পরিবর্তন হবে। থাইরয়েড ক্যান্সারের যে লক্ষণ তা হলো সহজ গলা ফুলে যায়। লালাগ্রন্থির যে ক্যান্সার তাও খুব সহজেই দেখা যায় যে মুখের এক পাশ ফুলে আছে। আপনি যে লক্ষণগুলি বললেন, প্রাথমিকভাবে এরকম লক্ষণ দেখা দিলে যে কারো উচিত হবে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া এবং রোগটা নির্ণয় করা। এরকম হলেই যে ক্যান্সার সেটি নয়, কিন্তু হলে যাতে আর্লি ব্যবস্থা নেওয়া যায়। এখন এই ক্ষেত্রে যে আর্লি রোগ ধরা পড়া চিকিৎসার সঙ্গে সম্পর্কযুক্ত বলছিলেন, বেনিফিটটা কি? এটা হলো শুরুতে যদি এই যে ধরনের ক্যান্সারের কথা আমরা আলাপ করছি, যে কোনোটাই যদি শুরুতেই ধরা পড়ে সম্পূর্ণ নিরাময়যোগ্য একটা রোগ। এগুলোর মধ্যে আবার মানে কোনটা খারাপ কোনটা ভালো এগুলো কথাবার্তা আছে। এখানে সবথেকে ভালো ধরা হয় থাইরয়েড ক্যান্সারকে, সবথেকে খারাপ ধরা হয়
হাইপোফেরিংস অথবা ওরাল ক্যাভিটির এই দিকটাকে। কিন্তু এই প্রত্যেকটা জিনিসই প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে শুধুমাত্র ছোট একটু অপারেশনের মাধ্যমে হয়তো একদম সম্পূর্ণ ভালো হয়ে যাবে এবং তার সার্ভাইভাল অর্থাৎ সে জীবিত থাকার সম্ভাবনা অলমোস্ট 100%। তো এবং সেই জন্য চিকিৎসার খরচ কম হবে, তার জীবন যে লংজিভিটি সেটাও ইনট্যাক্ট থাকবে, তার যে অপারেশনের পরবর্তী চিকিৎসার পরবর্তী যে জীবনযাত্রার মান সেগুলোও খুব ভালো থাকবে, অক্ষুণ্ণ থাকবে। তো আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি আমাদের দর্শক যারা দেখছেন তারা সচেতন হবেন এবং বিশেষ করে প্রতিরোধী মনোযোগী হবেন। যদি কারো দুর্ভাগ্যজনকভাবে হয়ে যায় তাহলে আর্লি ডিটেকশনও মনোযোগী হবেন। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনটিভির সকল দর্শককেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম হেড নেক ক্যান্সার সম্পর্কে অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। আশা করি আমরা এগুলি মেনে চলব। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো হচ্ছে মডিফাইড লেগ স্ট্রেচ। এই লেগ স্ট্রেচের এইটা হচ্ছে মানে সুবিধা হচ্ছে যে একটা সেম টাইম আমরা যেটা করছি মানে লোয়ার ব্যাকটাকে অ্যাজাইল এবং স্ট্রং করছি, এবং এটার মেইন যে মানে এইটা ফোকাস করছি হচ্ছে আমরা হ্যামস্ট্রিং মাসলকে। কারণ হ্যামস্ট্রিং মাসল যত বেশি ফ্লেক্সিবল হবে তত বেশি একটা লোয়ার ব্যাক থেকে টেনশনটা কিন্তু কমে যাবে, এবং হ্যামস্ট্রিং মাসল যত বেশি ফ্লেক্সিবল হবে আপনার কিন্তু হিপ মাসলটাও ওই পরিমাণ লুজ হবে। এবং হিপ মাসল যদি লুজ থাকে লোয়ার ব্যাক মানে ইনজুরি অথবা লোয়ার ব্যাক পেইন কিন্তু সহজে আসে না। যাই দেখবে যে হিপ মাসল খুব ফ্লেক্সিবল দেখবেন সহজেতে কিন্তু তাদের লোয়ার ব্যাকে খুব একটা প্রবলেম হয় না। আর যদি খুব ধরনের অ্যাক্সিডেন্ট না হয় তাহলে দেখবেন যে খুব একটা কিন্তু হয় না, প্লাস ডিজেনারেশনও কিন্তু হয় না, কারণ মোর ব্লাড ইজ দেয়ার। এবং যেহেতু ফ্লেক্সিবল ওখানে টেনশন হওয়ার অথবা কোনো রকম ইনজুরি হওয়ার মানে জাস্ট মুভমেন্টের কোনো মানে হওয়ার চান্সটা কিন্তু কমে যায়। এখন দেখুন আমরা মুভমেন্টটা কীভাবে করবো। ওকে, এই অবস্থায় শুয়ে থেকে পুরো পাটা সামনে দিকে নেবে, হ্যামস্ট্রিংয়ের পিছে পাটা একদম টান দিয়ে বুকের কাছে নিয়ে আসবে। এইখান থেকে উইথ দ্য হেল্প অফ মাসকুলার স্ট্রেংথ, কিন্তু হাইপার স্ট্রেংথ না, অল্প একটু স্ট্রেংথ দিয়ে স্ট্রেচড আউট। ইয়েস, knee should be straight. Okay, again, up. Again, up. Again, up. এরপরে এখানে he will stay there for 30 seconds. Okay, তাতে যে জিনিসটা হবে your body will be more mobile, stable, এবং pelvic floor muscle will go, যেটা হবে pelvic floor muscleটা কিন্তু অনেক স্ট্রং হবে, স্ট্রঙ্গার হবে ওটা। ওকে, রিল্যাক্স। ওকে, এইটা যে জিনিসটা করবেন আপনি 5 থেকে 6 সেট করবেন এবং লাস্টে 30 সেকেন্ড রেস্ট নেবেন। এটাকে আমরা বেশিরভাগই ফোকাস করছি হচ্ছে টু মেক দ্য হ্যামস্ট্রিং লুজ অ্যান্ড ফ্লেক্সিবল, এবং যেটা আমরা বলি যে হ্যামস্ট্রিং লুজ অ্যান্ড ফ্লেক্সিবল হলে সেম টাইম দ্য হিপ মাসল উইল অলসো বি অ্যাক্টিভ অ্যান্ড ইট উইল বিকাম লুজ, এবং তাহলে যে জিনিসটা হবে মোর ব্লাড উইল বি ইনটু দ্য লোয়ার ব্যাক এবং হিলিং প্রসেসটা অনেক ত্বরান্বিত হবে। প্রিয় দর্শক, আমরা জানি দই অত্যন্ত উপকারী। এর কি কি উপকারী দিক আছে চলুন সে বিষয়ে শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। দই হচ্ছে খুব জনপ্রিয় একটি ফার্মেন্টেড মিল প্রোডাক্ট। দইকে আমরা সাধারণত আমাদের মেইন মিলের সাথে ডেজার্ট হিসেবে অথবা স্ন্যাক্স হিসেবেও কিন্তু আমরা খেয়ে থাকি। দই যে শুধুমাত্র আমাদের হজমে সহায়তা করে তা নয়, এটি আমাদের ত্বকের বিভিন্ন সমস্যা, হাড়ের সমস্যা এবং ছত্রাকের সংক্রমণজনিত বিভিন্ন সমস্যা দূর করতেও কিন্তু দই অনেক উপকারী একটি খাবার। দই হচ্ছে প্রোটিনের উৎকৃষ্ট একটি উৎস। এটিকে চাইলে আমরা লো ফ্যাট অথবা ফ্যাট ফ্রি করেও কিন্তু খেতে পারি। দইয়ের মধ্যে ল্যাকটোজ নামে খুব সামান্য পরিমাণে একটি ন্যাচারাল মিল্ক সুগার থাকে, তবে এতে বাড়তি চিনি যোগ করেও কিন্তু এর ক্যালোরি পরিমাণ বাড়ানো যেতে পারে। তবে এই ধরনের মিষ্টি দই ছোট বাচ্চা অথবা যারা ওজন বৃদ্ধি করতে চায় তাদের জন্য এই মিষ্টি দই অনেক বেশি উপকারী। তবে যারা কার্ডিয়াক পেশেন্ট অথবা ডায়াবেটিক পেশেন্ট অথবা যারা ওজন কমাতে চায় তারা অবশ্যই টক দই অথবা কম মিষ্টির দই তাদেরকে খেতে হবে। দই যেহেতু একটি ফার্মেন্টেড মিল্ক প্রোডাক্ট, এতে একটি প্রোবায়োটিক ব্যাকটেরিয়া থাকে। এই প্রোবায়োটিক ব্যাকটেরিয়া আমাদের ইমিউন সিস্টেমকে বাড়াতে সহায়তা করে, আমাদের কোলেস্টেরলকে কমায় এবং আমাদের দেহে যে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে সেগুলোকে শোষণে সহায়তা করে থাকে। এছাড়াও অ্যান্টিবায়োটিকের কারণে যে ডায়রিয়া হয়ে থাকে, এই দই এই ধরনের ডায়রিয়াকে প্রতিরোধ করতে খুব ভালোভাবেই সহায়তা করে।
যাদের কনস্টিপেশনের সমস্যা রয়েছে তারা কিন্তু চাইলে তাদের এই প্রবলেমের জন্য দইটা প্রায় প্রতিদিনই কিন্তু অথবা যখন সমস্যা হয় তখন চাইলে কিন্তু খেতে পারে। যারা আইবিএসের পেশেন্ট অথবা ইরিটেবল বাউল সিনড্রোম যাদের রয়েছে অথবা ল্যাকটোজ ইনটলারেন্স যাদের রয়েছে তারা যদি দই খায় তাদের খুব সহজেই কিন্তু ল্যাকটোজের ডাইজেশন হতে পারে। অস্টিওপোরোসিস অথবা হাড়ের বিভিন্ন ক্ষয়রোগজনিত বিভিন্ন সমস্যা দূরকরণের ক্ষেত্রে দই খুব ভালো একটি পথ্য, কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। এছাড়াও যাদের খুব অস্বাভাবিক হাই ব্লাড প্রেশার রয়েছে অথবা যাদেরকে হাইপারটেনশন পেশেন্ট বলে থাকে তারাও কিন্তু চাইলে দই খেতে পারে, কেননা দই তাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে থাকে এবং এরা চাইলে প্রতিদিনই কিন্তু 1 কাপ করে টক দই অথবা কম মিষ্টির দই খেতে পারে। যারা দীর্ঘদিন যাবৎ জন্ডিসের সমস্যায় ভুগছেন অথবা যারা হেপাটাইটিসের পেশেন্ট তাদের জন্যও কিন্তু দই খুব ভালো একটি খাবার। যারা ঘুমের সমস্যায় ভুগছেন তারা কিন্তু মিল্কের পরিবর্তে যদি দই খেতে পারেন এই ঘুমের সমস্যা কিন্তু তাদের দূর হতে পারে। সুতরাং একজন সুস্থ মানুষ হিসেবে আমাদের প্রতিদিনই 1 কাপ করে দই খাওয়া উচিত, যা থেকে আমরা প্রতিদিনের ক্যালসিয়াম এবং প্রোটিনের চাহিদা কিছুটা হলেও পূরণ করতে পারব। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। তীব্র রোদে গেলে সানগ্লাস ব্যবহার করুন, এতে শুধু চোখ নয় আপনার মনটাও সজীব থাকবে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, তবে আইসিইউ অ্যাকচুয়ালি একটা পার্ট অফ দ্য হসপিটালের একটা অংশ, যে অংশটা নাকি একদম মানে ক্রিটিক্যাল রোগীদের নিয়ে ডিল করে। এখন ক্রিটিক্যাল রোগী বলতে আমরা কাদেরকে বুঝি? এখন ক্রিটিক্যাল রোগীর অনেক রকম ডেফিনেশন। একজন অ্যাকিউট এমার্জেন্সি হয় কিছু, মানে অ্যাকিউট বলতে মানে ইমিডিয়েট এমার্জেন্সি আপনার, আর কিছু হয় ডিলেইড এমার্জেন্সি হতে পারে, আবার কিছু হয় যেন আমরা জানি যে এই রোগটা হয়েছে তার কমপ্লিকেশন এটা হতে পারে। এই ধরনের রোগীদেরকে সাধারণত আইসিইউতে নেওয়া হয়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।